আসবেই এনি আপডেট। আর গতানুগতিক যত চ্যানেল আছে সেটা তো আর প্রতিদিন আমরা চেক করি, প্রতি 10 মিনিট বা হাফ অ্যান আওয়ার পরে পরে। যুদ্ধের সবচেয়ে লেটেস্ট খবর যেটা, সেটা হলো যে গ্রাউন্ড ট্রুপস ডিপ্লয়মেন্ট নাও হতে পারে। এটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বা সেক্রেটারি অফ দ্য ইউএস সেক্রেটারি আপনার অফ স্টেট, উনি আজকে বলেছেন। আমরা তো জানি না প্রেসিডেন্ট ট্রাম্প কি করবেন, তবে বোঝাই যাচ্ছে যে যদি এটা হয় এটা ক্যাটাস্ট্রফিক হতে পারে। প্রত্যেক যারা আছেন তারা এটাকে ওয়ার্ন বা সতর্কতা দিচ্ছেন, বলছেন যে এটা আরো ক্যাটাস্ট্রফিক হতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বদলুক আপনার কাতারে আসছেন, আরব আমিরাতে আসছেন, মানে ইরানিয়ান শাহেদকে কিভাবে মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা নিয়ে। যদিও ইউক্রেন যেহেতু রাশিয়া ইরানের কাছ থেকে সেই টেকনোলজি নিয়ে তারা হাজার হাজার ড্রোন প্রতিদিন চা খেতে খেতে বানিয়ে ফেলে, এবং এটার একটা প্রযুক্তি বা আপনার এটা এন্টি শাহেদ ড্রোনস তারও আবিষ্কার করেছে, which is in somewhat very effective বলা হয়। আচ্ছা গেল এটা। তো এখন উনাকে তারা আনতেছেন যেন শাহেদকে মোকাবেলা করা যায়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শাহেদ আর হরমুজ এই দুইটাই সবচেয়ে মারাত্মক, মানে বিপজ্জনক এই যুদ্ধের জন্য, ইরানের অন্যান্য পার্টি যারা আছেন তাদের মানে জন্য আর ইরানের পক্ষে। গেল এটা। সো এবং গ্রাউন্ড স্ট্রুপ যদি না হয় তাহলে যুদ্ধে ধরে নিতে পারেন ইরানিয়ান রেজিম, দে উইল বি দেয়ার, তারা টিকে গেছে এবং খেলা এখানেই শেষ। যদিও উনি বলেছেন 2 to 4 উইকস আরো সময় লাগতে পারে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য। এদিকে আলোচনা প্রত্যেকটা জায়গাতে চলছে, এবং ইরানিয়ান আক্রমণ বিশেষ করে গতকালকে সাউদিতে তারা আপনার ইউএস অনেক মানে মিলিটারি ইনস্টলেশনস এবং ইনফ্রাস্ট্রাকচারস এবং স্থাপনায় মানে বেইজে মারাত্মক ধরনের হামলা করেছে এবং অনেক ক্ষতিগ্রস্ত করেছে। সবচেয়ে আপনার রেইডার সম্মিলিত যে এয়ারক্রাফট সেটার মানে ক্ষতি সাধন করেছে, which is almost everywhere. সো এটা গেল আমি যুদ্ধের খবর আপনাদেরকে দিলাম। তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, ডিজেলের দাম আকাশচুম্বী হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নানান ধরনের বক্তব্যের কারণে কিছুটা এটাকে জিমিয়ে রাখার চেষ্টা উনি করে যাচ্ছেন অনবরত, বাট sometimes it works, sometimes it doesn't. So okay, so here's the stuff, ladies and gentlemen. এখন আমি তো আসলে মানে খুব ব্যস্ততার মধ্যে গেছে, এই জন্য অনেক জিনিস আমি আসলে মানে আমি দেখেছি, বাট এটাকে আর ফলো আপ করতে পারি নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন যারা আপনারা আছেন, তার হলো যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই প্রথম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সরকারকে ধন্যবাদ। এটা ভারতের মানে আপত্তির কারণে সম্ভবত, যে কোনো কারণে হোক না কেন তা এটা করতেন না, 18 বছর ধরে এটা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে এটা উনি করেছেন। কিন্তু এখানে সবচেয়ে হাস্যকর এবং হিলারিয়াসের বাহিরে যেটা ইফ ইউ আর আপনি যদি এই মানে সচেতন হন, খুবই চিন্তার বিষয় এবং ডিসকাস্টিং এবং খুবই ডিপ্লোরেবল একটা সিচুয়েশন কি, সেটা হলো যে আমাদের যে অস্ত্রের প্রদর্শনী স্বাধীনতা দিবসে যেটা হলো, এটা ভারত তারা চায়নি, কখনো কোনো ধরনের প্রদর্শনী চায়নি তারা, মানে দেখাতে চায়নি বাংলাদেশ। মানে দেখেন কত দিক দিয়ে কোথায় কোথায় একটা দেশকে জিম্মি করে রাখা মানে রেখেছিল মানে ভদ্রলোকরা। এটা আমার দুঃখ, যারা কেউ যদি এরা মানে হিসাব না করে খোঁজ না রাখে, এরা বুঝতেই পারবে না এই 18 বছরে বাংলাদেশে কি পরিমাণ কুক্ষিগত করে রাখা হয়েছিল সবকিছু মিলিয়ে। এটা বিশ্বাস করেন আমরা যদি আপনি এখন হিসাব মিলান, ভাই বাংলাদেশ কিন্তু এই 18 বছরে স্বাধীন কোনো দেশই ছিল না। বিশ্বাস করেন, মানে আমাদের কোনো স্বাধীনতাই ছিল না, এটা একটা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল, মানে একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ভারতীয়রা তারা রেখেছিলেন এটা করে। শুধু ভারতীয়দেরকে আমরা দোষী? আপনারা তো মানে তারা তো তাদের স্বার্থ তারা দেখেছে, তাদের দেশের স্বার্থ। আমরা আসলে কি দেখেছি? এই যে অস্ত্রের প্রদর্শনী হলো, স্বাধীনতার 54 বছরে দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে, সেই দেশের অস্ত্রের যে প্রদর্শনী তারা দেখালো, লজ্জা, shame on all the governments, trust me. মানে কতটা উদাসীন আমাদের রাজনীতিবিদরা, কতটা উদাসীন। এই বিএনপি সরকারের উপরে তো আমরা ওইভাবে দোষ দিব না, বিকজ তারা তো তারা তো ক্ষমতায় গিয়ে পরের দিনই তারা এগুলো রেডি করে আনতে পারবেন না, যা আছে তারা তাই দেখিয়েছেন, দ্যাটস ফাইন। বাট এর বাইরে যত সরকার ছিল, যদি বিএনপি হয়ে থাকে সেটাও বলছি আমি, বা আওয়ামী লীগ আছিল, তারা
আপনি কল্পনা করতে পারেন আমাদের দেশটা কোথায় ছিল, কোথায় ছিলাম আমরা, মানে কি একটা অবস্থা দেশের। বিশ্বাস করেন ভারত যদি আমাদেরকে আক্রমণ করে হাফ অ্যান আওয়ারের ভিতরে বাংলাদেশকে কমপ্লিটলি ওকেজু করে দিতে পারবে, টোটালি একদম। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা থেকে তো নাই, আমরা যা আছে তাই, পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে সব কিছুকে তছনছ করে দেওয়ার জন্য 30 মিনিটস, দে নিড অনলি 30 মিনিটস, দ্যাটস ইট। এটা কি কোনো কথা হতে পারে 54 বছর পরে স্বাধীনতার? এর মানে হলো কি জানেন, বাংলাদেশের রাজনীতিবিদরা তারা দে ফেইল টু অ্যাসেস দ্য রিস্কস অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি। অ্যাবসলিউটলি, বিকজ আপনাকে বুঝতে হবে এইটা যে বাংলাদেশ ভারত তিন দিকে থাকার কারণে বাংলাদেশ সবচেয়ে রিস্কি এবং সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। যদি ভারত না থাকতো আমাদের, ফর এক্সাম্পল মালদ্বীপের মতো আমরা হতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের পুলিশ ছাড়া আমরা হয়তো চলতে পারতাম, মানে আমি একটা উদাহরণ দিলাম, মানে আর্মি ছাড়াও আমরা চলতে পারতাম, পুলিশ ছাড়া না, আর্মি ছাড়াও। কিন্তু ভারত যেহেতু আপনার আছে, ইউ আর নট সেফ, you are in danger. Why? And what is it? Doesn't mean that because we are surrounded by India from three sides, that's why we are, I mean honestly speaking, very fragile or kind of delicate. No, because they are aggressive. That is the problem. It's not because India is our neighbor, because Indian aggression is the problem, not because they are our neighbor. It is because they are aggression to grasp and control and cage the country itself. This is the problem, ladies and gentlemen. এবং আমাদের আপনি দেখেছেন আমরা জাতি হিসাবে আমরা কতটা অরক্ষিত বাংলাদেশ। 30 মিনিটস ভারতের যে সামরিক সক্ষমতা আছে এই মুহূর্তে, 30 মিনিটস মোর দেন এনাফ বাংলাদেশকে ডার্কনেস, একদম অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া। বাংলাদেশের কোনো কন্টিনজেন্সি প্ল্যানই নাই মানে টিকে থাকার জন্য। একটা আগুন যদি লাগে, একটা বড় ভূমিকম্প হয় 54 বছরে, তাহলে কি হলো আমাদের দেশে? মানে আপনি দেখেন, মানে খালি 1971 24/7 এরা সারাদিন, আহারে কি অপরন্ত সম্ভাবনার দেশটা ছিল, কিন্তু দুঃখে দুঃখে দেশটা আপনাদের জাতিটা মূল্য। এবং এই যে আমাদের সুনামগঞ্জের 3টা ছেলে, মানে 7টা না 11টা ছেলে, ওই যে ভূমধ্য লিবিয়া না ইতালি যাওয়ার সময় ভূমধ্য সাগরে গিয়ে তারা কি করলো, মারা গেল। এখনো মানে দেশ ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে মানে চলে যায়, মৃত্যু সাথে নিয়ে দেশ, তারপর দেশ ছাড়তে হবে। এ কেমন দেশ উপহার দিলেন আপনারা পলিটিশিয়ানরা? অন্তত এদেশে তার উন্নত মানে জীবন না হতে পারে, দেশে থাকার মানে তার ইচ্ছা পর্যন্ত তার নাই। এ কেমন দেশ উপহার দিলেন আপনারা? অথচ আপনাদের বক্তব্য তাকাব্বুরি কারণে বাংলাদেশের মানুষ হাঁটতে পারে না, একটা টেলিভিশন খুলতে পারে না, একটা সোশ্যাল মিডিয়াতে যেতে পারে না, খালি বক্তব্য। যদিও এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে বর্তমান বিএনপি সরকার 75% কম, 75% কম, মানে প্রচারণা, আননেসেসারি প্রচারণার দিক দিয়ে এখন পর্যন্ত আনডাউটেবলি। গভর্নমেন্ট মেকিং সাম মিস্টেক, মেবি দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, বাট অ্যাটলিস্ট এদিক দিয়া এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এখন পর্যন্ত আমরা দেখতেছি। মানে এটা প্রধানমন্ত্রীর কারণেই হচ্ছে, উনি চাচ্ছেন না এত বাড়াবাড়ি এগুলো নিয়ে। আমি দেখলাম ইভেন জুবাইদা রহমান মানে যুক্তরাষ্ট্রে আসছিলেন, চাইলে তো এটাকে নিয়ে কত কিছু প্রোগ্রাম করে একদম নিউ ইয়র্ক ছাই ফেলতে পারতে, তারা না, সেটা খুব কন্ট্রোলে হয়েছে। এটার জন্য ধন্যবাদ, এগুলাই মানে দরকার এবং এগুলা হওয়া উচিত। কিন্তু সত্য কথা বলতে গেলে এটা মানুষের খুবই দৃষ্টিকটু হয়, এবং এই যে পরিমিত বুঝ যে আন্ডারস্ট্যান্ডিং আসছে, এটার জন্য ধন্যবাদ দিই আমি বলি। আচ্ছা, আপনি দেখেন হাফ অ্যান আওয়ার ভারতের সাথে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ভারতকে আমরা বস মানবো, আব্বা মানবেন? আপনারা যারা মানেন, রাজনীতিবিদ যারা আছেন তারা, নো, আপনি আব্বা ডাকলেও ভারত আপনাকে ছাড়বে না। এটা একটা এমন একটা মারাত্মক ক্যান্সার আমাদের মানে চতুর্দিকে আমাদের মানে বর্ডারে পড়েছে। তাদের পলিসি হলো বাংলাদেশ উন্নত হলে তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মানে কম্প্রোমাইজ হতে পারে। অর্থাৎ অন্যান্য যারা আছেন মানে অঙ্গরাজ্য, তারা মনে করতে পারেন যে আপনার এই কুত্তাওয়ালা মানে টেসলার মালিক আসলে একটা মানে অ্যানোয়িং, বারবার দরজা খুলে কোন সময় আমার এখানে লাগাবে, বুঝছেন, এটা বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সো যে বড় পিটবুল একটা নিয়ে আসছে, এত বড় পিটবুল, এটা যদি কাউকে আঘাত করে তার যে স্বাস্থ্য সেটা আটকাতে পারবে না। এটা আইন করে এত বড় পিটবুলের মালিক হওয়াটা, মানে বুলডগ যেটাকে আমরা বলি আর কি, আমেরিকান বুলডগ, ওইটা মালিক হওয়া উচিত না তার। কেননা তার যে স্বাস্থ্য ওইটা তাকে টেনে হিসড়ে বিশ্বাস করে নিতে পারে অনেক দূর। এটা একটা রিস্কি ব্যাপার, বাই দ্য ওয়ে। সো গেল একটা জিনিস। তো আপনি আমাকে বলি, আমি বলি আপনাদেরকে, আপনি আমারে বলেন তাহলে কি আমরা এটা করবো না? অফকোর্স করবো। আপনি যে আজকে যে ইরানের যে রেসিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন,
দেখেন তারা আজকে যদি ন্যূনতম তাদের অস্ত্র না থাকতো, তাহলে পৃথিবীর সাথে এই যুদ্ধ করে এখন টিকা থাকা তো দূরে থাক, মানে ধূলিসাৎ হয়ে যেত। আপনার যেহেতু মানে তাদের চিরশত্রু তারা মনে করেন যারা ইরানিয়ানরা, ইসরায়েল। আচ্ছা, আমরা আমরা আপনার চিরশত্রু এখানে আছে, রাইট? তো তাদের আছে আপনি আমরা যে কতটা ফ্রাজাইল, মানে দেশ হিসাবে, কান্ট্রি হিসাবে, আপনারা জাতি হিসাবে আপনারা বুঝেন। মানে এই 54 বছরে এদেশের মানে বিন্দু মাত্র এদেশেরকে নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে একটা পলিটিক্যাল পার্টি চিন্তা করেনি। এবং এতটা বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে পতিত হয়েছে, যে এতটা বিপজ্জনক অবস্থার মধ্যে পতিত হয়েছে বাংলাদেশ, যে বাংলাদেশের আসলে কিছুই নাই এই মুহূর্তে। বাংলাদেশের অর্থনীতি নাই, বাংলাদেশের জবের মার্কেটের অবস্থা খারাপ, ইনভেস্টমেন্টের অবস্থাও খারাপ, এবং প্রতিরক্ষা ব্যবস্থা বলতে সেটাও নাই। যাও তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট অনেকটা জোগাড় করে গেছে, বিভিন্ন ধরনের মেকানিজম তৈরি করে গেছে, তারা অ্যাসেস করেছে, রিস্ক অ্যাসেস করে তারা গেছে। এগুলো যদি এই সরকার মানে একটু মানে বাস্তবায়ন করতে পারে, উইচ ইজ আই এম ডাউটফুল অ্যাবাউট দ্যাট, তাহলে কিছুটা হবে। আর না হলে ভারত যদি সামরিক মানে অভিযান এখানে, থ্যাঙ্কস টু পাকিস্তানের যে প্রেজেন্সটা, পাকিস্তানের যে এই প্রেজেন্সটা এই মুহূর্তে ওয়ার্ল্ডে, এবং সামরিক শক্তি যেটা, এটা আমাদেরকে হাফ ছেড়ে বাঁচার জন্য দিবে, মানে একটু কাজে দিবে। কেননা বাংলাদেশে যদি আক্রমণের শিকার হয়, তাহলে পাকিস্তান এখানে মানে আসতে পারে, এবং এজন্যই পাকিস্তানকে ভাঙ্গা, পাকিস্তানকে ধ্বংস করা এই পরিকল্পনা হচ্ছে মানে মোটামুটি একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, অনেকের নাম বলার দরকার নেই এটা। এবং এই পাকিস্তানের এই শক্তিটা এবং এই যে ব্যালেন্স অফ পাওয়ার যেটা ইন দিস রিজন, এটা কিন্তু আমাদের সবারকে আমরা শান্তিতে ঘুমাতে পারি এই কারণে। আর না হলে আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তাম। আজকে আমাদের যে 54 বছর পরে যে দেশের $235 বিলিয়ন পাচার হয়, সে দেশের অস্ত্রের এটা লজ্জা এটা। তারপর যা আছে তারা দেখিয়েছেন, তারা রাইট দেখার চেষ্টা করেছেন। আপনি কল্পনা, আমাদের কিছুই নাই, না আছে মিসাইল, না আছে ড্রোন, না আছে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, কিছুই নেই আমাদের। বললাম না, ইন্ডিয়া যদি যুদ্ধ লাগে বাংলাদেশের সাথে, মানে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয়, সামরিক যদি তারা পদক্ষেপ নিতে চায়, হাফ এন আওয়ারের ভিতরে, মানে 30 মিনিটের ভিতরে বাংলাদেশটাকে টোটাল প্যারালাইজ করে দিতে পারে। নাও এর মানে কি আপনারা বলবো যে আমরা ঘুমাই, তাহলে আমরা কোনোদিন মানে ভারতের সাথে? নো, আমাদের রাজনীতিবিদরা বা নীতি নির্ধারক যারা আছিলেন, এরা ফেইল করেছেন, এরা অ্যাবসলিউটলি ফেইল করেছেন। এরা জেনারেশন যারা লেখাপড়া করবে, বুঝবে, তারা ধিক্কার দিবে ওনাদেরকে। এই দেশের জন্য কিছুই তারা করে নাই। একটা দিন রেসিস্টেন্স, মানে অন্যায় অবিচারের বিরুদ্ধে মানে আপনার রুখে দাঁড়ানোর মতো ব্যবস্থায় দেশটাকে আছে কিছু টাকা, মানে তাকতওয়ালা কিছু প্রজন্ম, তারা যদি হয় হয়তো তারা যা আছে দা কুমড়া নিয়ে মাঠে নেমে যেতে পারে। বাট বর্তমান ওয়ারফেয়ার তো আর মানে অলমোস্ট স্থলযুদ্ধই নাই এখন শাহেদের আবিষ্কারের পর, শাহেদ ড্রোনের কথা বলছি, আবিষ্কারের খামাকাজি ড্রোনের আবিষ্কারের পর যুদ্ধ হয়েছে। আর এই যে এক ধরনের মানে আপনার এই যে এই মানে ড্রোন বেস, মানে যেটা মানে এই কোনো মনুষ্যহীন ড্রোন বেস যুদ্ধ হয়ে গেছে। এখন আপনি কোথায়, আপনি যুদ্ধ কার সাথে করবেন, কিভাবে করবেন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার দুঃখ লাগে, হাস্যকর আমাদের দেশটা কতটা পিছিয়ে আছে। আপনার কল্পনা করেন যে আমাদের দেশের জন্য আপনার তো ন্যূনতম কিছু, যেহেতু আপনার চতুর্দিকে একটা অ্যাগ্রেসর আছে, সীমাহীন অ্যাগ্রেসর। এই অ্যাগ্রেসরটা যে হেট ইউ, নট অনলি হেট ইউ বাট অলসো দে ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউ, বিকজ তারা মনে করে বাংলাদেশের উন্নতি, এজন্য বাংলাদেশে কোনো ভালো গভর্নমেন্ট কখনোই ভারত এলাও করবে না। ওয়াই? তারা চায় না বাংলাদেশ কোনো স্টেবল ধনী রাষ্ট্রে বা উন্নত রাষ্ট্রে পরিণত হোক। হলে তারা মনে করে তাদের সেভেন সিস্টার্স, এটা তো একদম পরীক্ষিত তাদের প্রজেক্ট, এটা ইন্টারনাল রিভিউজ বা ইন্টারনাল মানে তাদের যে প্রজেক্টের খবর যেটা লিক হয়, সেগুলো তো আমরা জানছি, রাইট? খুবই দুঃখজনক এবং একটা ভয়াবহ অবস্থা আমাদের দেশের জন্য। এবং এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা, আমি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই মানে শঙ্কিত। আমি মনে করি আমরা মানে আগামীতে মারাত্মক জন্য বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। আর নতুন প্রজন্মের ভুল রাজনীতির খেসারত দিতে হয়েছে। অলরেডি পশ্চিমা বিশ্বে এই সিগন্যাল গিয়েছে, এখানে হামাসপন্থী, ইরানপন্থী, এই পন্থী সেই পন্থী উগ্রবাদের মানে কি হয়েছে, এটা ভারত প্রতিষ্ঠা করে দিয়েছে এবং আমরা সেটা প্রমাণ করেছি বিভিন্নভাবে। দেখেন না আমাদের কোথায় মরেছে আপনার এই যে আমাদের খোমেনি সাহেব, বুঝছেন? আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা মনে করি প্রত্যেক জায়গাতে মজলুমরা যেন মানে আপনার জয়ী হয়, কিন্তু কোনো কিছু না বুঝে আমরা মানে গায়েবানা জানাজা পড়ে দিলাম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এগুলো যে একটা কনসিকুয়েন্স আছে, গ্লোবাল কনসিকুয়েন্স। আমি বিএনপি সরকার কিন্তু এখানে ভেরি ট্যালেন্টেড কাজ করতেছে। দেখেন এই যে কনফ্লিক্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা কনফ্লিক্ট
শব্দও নাই, মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। ভিতরে ভিতরে কি আছে এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানেন। তারা অনেকেই কি কি চায় আমরা জানি, আমরাও জানি। কিন্তু দেখেন, দিস ইজ কল ইন্টেলেকচুয়ালিটি, দিস ইজ কল স্মার্টনেস। আপনি কোন পরিবর্তন আনতে পারবেন না, তাহলে মুখের কথা দিয়ে আপনার সর্বনাশ কেন করবেন? আপনার ঘরে তো বাতি আছে, এখন একটা এমন এক কাজ করলেন, মানে আপনি সুইচটা ভেঙে ফেললেন, তাতে বাতি চলে যাবে। এই স্মার্টনেসটা বিএনপি এখন পর্যন্ত দেখিয়েছে বলে বিএনপিকে আমি ধন্যবাদ দিতে বাধ্য হলাম। অন্যান্য বিষয় আছে, মানে আপনার কথা বলতে পারবেন, কিন্তু এই যে কয়েকটা বিষয় আমি দেখছি, আমি খুব পর্যবেক্ষণ করতেছি, এটাই আমি মনে করি সবচেয়ে স্মার্টনেসের পরিচয়। বিকজ আমি আবারও বলছি, যে জায়গাতে আপনার কোন ভূমিকাই মানে কাজ করবে না, বাট আপনার ইটস নট ইয়োর বিজনেস, এবং আপনার দেশকে প্রোটেক্ট করা সবার আগে, দেশের স্বার্থ বিরোধী অন্যের জন্য দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়, আমি এমন কোনো বক্তব্য কখনোই দেব না। পৃথিবীর কোন স্মার্ট রাষ্ট্রপ্রধানরা দেয় না, মানে গভর্নমেন্ট দেয় না। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল, বললাম না সেদিন যে এই যে যুদ্ধ হলো, আপনি দেখেন, আমরা প্রিপেয়ার্ড না কোনো কিছুর জন্য। পৃথিবী কোথায় হচ্ছে আমরা জানি না, আমরা খালি আছি কে 1971 সালে যুদ্ধ করছে কি করে নাই, কে সিঁড়ি ফেলছে, ধরে ফেলছিল, এটা সেটা। যদিও এটার রেস্টটা যারা রেখেছেন এখানে, তাদেরকে আমরা দায়ী করতে হবে। আগামীতে আসছে, উই উইল টক অ্যাবাউট it definitely, and we have to talk about, we have to sit for a dialogue. We need to eradicate this kind of stuff, that India can come out and do the business with this kind of stuff or a topic. We have to eradicate and eliminate this from the political surface, ladies and gentlemen. There is no other alternative, and if we keep it up right there, then this kind of bullshit in our politics and to cage and control our country will be there on and on by Indians, government or authority. We have to stand up to that, and আমরা মনে করি এই পরিবর্তন এখানে আসা দরকার। আজকে এটাই দুঃখ লাগে আমাদের জন্য। আপনার চিকেন ব্রেইন, অফকোর্স চিকেন ব্রেইনের রাজনীতি আপনি দেখেন। ভারত কি করছে দেখেন, তারা তো ইন্টারনাল খবর পাইছে, সব তেল মিল যা আছে অর্ডার দিয়ে জাহাজের পর জাহাজ তাদের তেল যাচ্ছে, আর আমরা মাঝখানে আজকে দেখলাম ওই যে ভ্যানে কার টেনে নিচ্ছে তেলের, এর মধ্যে হচ্ছে আমরা দুর্নীতিগ্রস্ত দেশ একটা সরকার। আমরা তো নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত, সরকার তো তারা তো চেষ্টা করতেছে এখন, কিন্তু আমরা দেখেন আমরা তেল নাই, এখানে তেল নাই, কিন্তু ভিতরে 2600 লিটার তেল আপনি দেখেন পাইছে তারা। এই হচ্ছে আমাদের দুর্নীতি, আমরা এই ধরনের দুর্নীতিগ্রস্ত। এমন রন্ধ্রে রাজনীতি, দূষিত রাজনীতি, দুর্নীতি শিখিয়ে গেছে বাংলাদেশকে। লজ্জা লাগে মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদেরকে দিতে। যদিও মানুষের চরিত্র কন্ট্রোল করে আইন এবং আদালত এবং অনুশাসন, যেটা আমাদের দেশে অনুপস্থিত, যে কারণে এটা হয়েছে। এটা পৃথিবীতে কেউই, আমেরিকাতে যদি আইনের শাসন না থাকে, আমেরিকানরা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে, প্রতি কথা মানুষ খুন করতে পারে তারা, টু বি অনেস্ট। বাট আইনের অনুশাসন, আইন মানুষকে বা ধর্ম, এই দুইটা জিনিস যদি প্রকৃত করতে কাজ করে, মানুষকে কন্ট্রোলে রাখে, মানুষকে ডিসিপ্লিন শেখায়, বাই দ্য ওয়ে। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমার যেটা বলতে চাই, শানে নজরুল হলো, I felt ashamed, I felt devastated to see that আমাদের দেশের অস্ত্রের মহড়া স্বাধীনতা দিবসে, কি লজ্জার ব্যাপার। 54 বছর স্বাধীনতার গেল, এত টাকা পাচার হলো, কি করেছে এরা? এরপরে এরা অনেকে আবার ক্ষমতা আসতে চায়, আবার তারা রাজনীতি করতে চান, আবার তারা রাষ্ট্র মালিক, আবার তারা এই সেই। কি জঘন্যতম মন মানসিকতা, আর কি জঘন্যতম ব্যবস্থা, যে এরা আবার সুযোগও পাবে হয়তো ভবিষ্যতে। দিস ইজ ডেঞ্জারাস অ্যান্ড ডিসকাস্টিং, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা একটা ব্যাপার, যারা এত ফেল করার পরেও 54 বছর একটা দেশ সিঙ্গাপুরকে টপকে যাওয়ার কথা, আজকে আমাদের দেশের ছেলেরা কালকে বিয়ে করেছে, আজকে বউকে রেখে ভূমধ্যসাগরে, ইতালি যাওয়ার জন্য ভূমধ্যসাগরে গিয়ে পরে মারা যাচ্ছে। এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের উপহার আমাদের জন্য। এরপরও তাদের তাকাব্বরি আর তাদের বাগাড়ম্বরের জন্য আপনি গড়ে টিকতে পারবেন না। চ্যানেল খুললেই দেখবেন কি বড় বড় মনে হচ্ছে কি যে তারা করেছে। এখনো দেশের কি আছে, কিছু গার্মেন্টসের কর্মীরা গার্মেন্টসের পণ্য বানায়, আর আমরা বিদেশের প্রবাসী যারা আছে একটা কিছু টাকা পয়সা দেয়। হোয়াট এলস ইউ হ্যাভ? টেল মি, হোয়াট এলস ইউ হ্যাভ? এর বাইরে কি আপনাদের আছে? আমরা বলেন তো ভাই, কি আছে? আর বলেন তো, কোনো কিছু আছে? আমরা কি সত্যিকার অর্থেই কোন সংগঠিত হতে পেরেছি আমরা জাতিটা? কোনোভাবেই। কোন দিক দিয়ে আমরা বর্তমানে ভালো আছি বাংলাদেশটা? আমরা বলেন তো আপনারা, কোন দিক দিয়ে ইউ আর স্টেবল? কোন দিক দিয়ে? না বিদ্যুতের দিক দিয়ে, না কয়লার দিক দিয়ে, না জ্বালানির দিক দিয়ে, না শিক্ষার দিক দিয়ে, না বাণিজ্যের দিক দিয়ে। ইনভেস্টমেন্টের যদি দেশকে টোটালি ঠিক করে না যায়, দেশে এখন খালি উন্নয়ন প্রকল্প এবং নতুন নতুন পরিকল্পনা আসার কথা, যা আসছে গতানুগতিক। ইনভেস্টমেন্ট কোথায়?
মানে দেশে উমরি খেয়ে ইনভেস্টমেন্ট পড়ে যাওয়ার কথা। এখানে ভুল রাজনীতি দেওয়া হচ্ছে। আমরা হুদাই কমিনি সাহেব মারা গেছেন কিনা তার আগে আমরা গায়েবানা জানাজা পড়তে ব্যস্ত। আপনি পড়বেন, এটা তো আপনার ম্যাটার না, এটাকে নিজের কাছে কেন নিয়ে আসেন? আপনার ঘরে তো অন্ধকার মানে আসতেছে, আপনি আপনার ঘরে আগে আগুন জ্বালাবেন না? যদি আপনার ঘরে আগুন থাকে এবং পর্যাপ্ত আগুন থাকে তাহলে তো আপনি অন্যের ঘরকে আলোকিত করতে পারবেন। নিজের ঘর যেখানে অন্ধকার পতিত হবে আপনার পদক্ষেপের কারণে, একটা স্টুপিডিটি। আমি আজকে দুঃখজনক একটা কথা বলে যাই, এটা বলবেন সবাইকে। আমরা একটা নতুন প্রজন্ম, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা উঠছিল যারা স্বৈরাচার, মনে রাখবেন, আন্দোলন করে স্বৈরাচার নামানো আর ইন্টেলেকচুয়াল মানে প্রজন্ম জাতিকে নেতৃত্ব দেওয়ার মধ্যে রাত এবং দিনের মধ্যে পার্থক্য যতটুকু ঠিক ততটুকুই। দুঃখজনক হলো নতুন যে প্রজন্ম উঠেছে জেন জি আমরা বলি, এরা ইন্টেলেকচুয়াল না, এরা স্মার্ট না, বাট দে ক্যান ডু সামথিং ইফ ইউ জাস্ট কল দেম এন্ড ইফ দে ক্যান কাম আউট। আবার বলছি, সরকারের প্রথম গোটা রাস্তাঘাটে রাজুতে আয়, দ্যাটস এ ওয়ান থিং, দিস ইজ ওয়ান থিং। সত্যিকার অর্থে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানে ব্যবহার, আচার ব্যাপার, ঘটনাকে বিশ্লেষণ করে রাজনীতি করার, এটা অন্য ব্যাপার। নতুন যে প্রজন্ম আছে, এতটা স্টুপিডিটি তাদের মধ্যে দেখলাম, কোনো জ্ঞান গরিমাই নাই, কখন কি করবে, কখন কি বলবে, বিন্দু মাত্র তাদের কোনো বিচক্ষণতা নাই। ইটস কমপ্লিটলি ফুলিশ এন্ড ননসেন্স একটা প্রজন্ম আমি দেখলাম। এরা আর যাই হোক দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমি সরি টু সে দ্যাট। আপনি 200,000 মানে 2 লক্ষ ভোট পেয়ে আপনি নির্বাচিত হতে পারেন, কিন্তু যে ইন্টেলেকচুয়াল থাকলে আপনি দেশকে ওই লেভেলে নিয়ে যেতে পারেন পৃথিবীর সাথে কম্পিট করে, এরা এর দ্বারে কাছেও নাই। ঘুরে ফিরে কি দাঁড়ালো? আমাদের মতো মানুষ যেদিন রাষ্ট্র ক্ষমতা বা রাজনীতিতে যুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাবে, সেদিনই বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। এর আগে আমি তার সম্ভাবনা দেখতেছি না। এই কথাটা অনেকে হাস্যকর মনে করতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমি আমার ফুল কনফিডেন্স নিয়ে এই কথাটা বলে গেলাম, রেকর্ডে থাকলো ভবিষ্যতের জন্য। আবারও বলছি, বাংলাদেশকে নাটকীয়ভাবে এগিয়ে নেওয়ার জন্য, মনে রাখবেন, ইউ মাইট হ্যাভ এ PhD ডিগ্রি, রাইট? You may be a CEO of a biggest bank, but it doesn't mean, or does it not necessarily, you be a good politician who can take action, who can plan, who can produce projects and implement it. Politics, become a political leader is completely different with the intellectuality and আমি যদি বলি যে the guts, ladies and gentlemen. So এটা খুবই দুঃখজনক। We are, in a limbo. We're having serious lacks of having good politicians and new generation who can lead our nation into different shape. I don't see that, because jara bortomane achen, I have assessed their or I come to draw or conclude a decision, on a wide range of decisions, something on them that they're not competent enough to lead the nation to compete to the other parts of the world or the new world. They're not even near to that. This is the biggest problem for our nations that we will face in coming years, ladies and gentlemen, because international toucher leaderships jara ase, you know what I mean, sudur prachari futuristic thinking they don't have.